গতদিন আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম দেখছিলাম, পরে ওইখান থেকে আমরা কিভাবে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করা যায় ওইটা দেখলাম। আমরা বলছিলাম এটা করার সময় আমরা বলছিলাম সেটা হচ্ছে মানে যেসব ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে যাওয়ার জন্য আমাদের প্রথমে যেটা বাদ দিতে হবে অথবা এক্সক্লুড করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে আর যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোকে বাদ দিতে হবে। পরে যেটা করা হয়েছিল, যতগুলো প্যারালাল কানেক্টেড রেজিস্ট্যান্স আছে সবগুলোকে বাদ দিতে, মানে প্যারালাল কানেক্টেড ইকুইপমেন্ট আছে সবগুলোকে বাদ দিতে হয়। কারণ এগুলো হচ্ছে টোটাল লাইনের তুলনায় এটার ইফেক্টটা অনেক কম আর কি, সে কারণে আমরা এগুলো বাদ দিতে হয়। এটা জাস্ট এটা আগের মতো এটা লাগবে না, এই ম্যাথটা দেখলে দেখতে পারেন, অত ইম্পর্টেন্ট না। আমরা আসলে এখানে একটা জিনিস দেখবো, এই এই কনসেপ্টটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে পার ইউনিট ইম্পিডেন্স যেটা হবে, সেকেন্ডারি সাইডেও পার ইউনিট একই হবে। একটু লিখে রাখেন, একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে পার ইউনিট যেটা হবে, সেকেন্ডারি সাইডেও পার ইউনিট একই হবে। সো আমরা যদি প্রাইমারি সাইডে ট্রান্সফরমারের যদি মানে দুইটা স্টেপ থাকে অথবা তিনটা স্টেপ থাকে অথবা চারটা স্টেপ থাকে, আমি পরে দেখবো আসলে তিনটা স্টেপ কেমনে থাকে, তাহলে যে কোনো এক পাশে যদি ট্রান্সফরমারের আমাদের পার ইউনিট ইম্পিডেন্স হিসাব করা হয়, তাহলে অন্য যে কোনো পাশে আমরা পার ইউনিট হিসাব করতে পারবো, মানে সেম হবে আসলে। এখানে এই ম্যাথটাই দেখানো হয়েছিল, একটু দেখেন। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রেটিং দেওয়া আছে 110/440, 440, তার মানে 440। এখন হচ্ছে কেভিএ রেটিং দেওয়া আছে 2.5, এবং লিকেজ রিঅ্যাক্টেন্স এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন পাশ থেকে দেখতেছেন ট্রান্সফরমারের লিকেজ রিঅ্যাক্টেন্স দেওয়া আছে, এটা কোন পাশ থেকে দেখতেছেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বলা না থাকলে কনফিউশন হবে, মানে এটা কোন পাশ থেকে দেখা হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে লিকেজ রিঅ্যাক্টেন্স দেওয়া আছে এটা, এবং এই যে 0.06 ওহম, এটা কিন্তু লো পাস থেকে, মানে যখন আপনি লো ভোল্টেজ সাইড থেকে এটা দেখতেছেন তখন এটা পাবেন। এখানে এরপর বলা হচ্ছে পার ইউনিট রিঅ্যাক্টেন্স কত, ওই ট্রান্সফরমারের পার ইউনিট রিঅ্যাক্টেন্স কত। আমরা আসলে এই ম্যাথে যেটা করে দেখবো, আমরা একটু আগে একটা কথা বলছিলাম, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যে পার ইউনিট রিঅ্যাক্টেন্স অথবা ইম্পিডেন্স এবং সেকেন্ডারি সাইডে যে পার ইউনিট ইম্পিডেন্স দুটাই সমান হবে, কিন্তু দুটাই সমান হবে। আচ্ছা, আমরা তাহলে আগে প্রাইমারি সাইডে তাহলে কোন জিনিসের পার ইউনিট কেমনে বের করি, আমরা গত ক্লাসে পড়ছিলাম পার ইউনিট হচ্ছে জেড অ্যাকচুয়াল ডিভাইড বাই জেড বেস, মানে অ্যাকচুয়ালটাকে বেস দ্বারা ভাগ দেবেন। সো এখানে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে প্রাইমারি সাইডে অ্যাকচুয়াল কত দেওয়া আছে, 0.06 ওহম, না সরি, লো সাইড এখানে, এখানে প্রাইমারি সাইড আর কি, এটার জন্য লো সাইডে এটা দেওয়া আছে 0.06 ওহম। এটা হচ্ছে অ্যাকচুয়ালটা দেওয়া আছে, এই যে অ্যাকচুয়ালটা, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালটা দেওয়া আছে। আমাদের হচ্ছে পার ইউনিট বের করতে হলে এই যে এটাকে বেস দ্বারা ডিভাইড করতে হবে। সো এখানে বেস কত আছে, বেস তাহলে আমাদের বের করতে হবে, জেড বেস কেমনে বের করব, বি স্কোয়ার বাই এ এস, না জেড বেস ইজ ইকুয়াল টু
এটা আগে পড়ছিলাম আমরা। বি স্কয়ার ডিভাইড বাই এস। এখানে দেখেন আমরা যে পাশে কনসিডার করব, আমরা যে পাশে কনসিডার করব, আমরা প্রাইমারি সাইডে যদি কনসিডার করি তাহলে প্রাইমারি সাইডের ভোল্টেজ নিতে হবে, এবং সেকেন্ডারি সাইডে যদি কনসিডার করি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ নিতে হবে, এবং প্রাইমারি সাইডে যদি রেজিস্ট্যান্স কনসিডার করি তাহলে প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স মানে কি বলবো আসলে কনসিডার নিতে হবে, আমাদের ধরতে হবে। আমরা কোন পাশ থেকে দেখতেছি ওই পাশের ভোল্টেজ রেজিস্ট্যান্স ওগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে যেহেতু লো মানে প্রাইমারি সাইড থেকে, প্রাইমারি সাইড মানে 110 ভোল্টেজ থেকে আমরা এটা ক্যালকুলেট করতেছি। সো প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স হচ্ছে এটা, তার মানে প্রাইমারি সাইডের ভোল্টেজটা হবে এটা, প্রাইমারি সাইডের ভোল্টেজটা হচ্ছে এটা। এখানে আরেকটা জিনিস আছে, এখানে যে এস, এই যে অ্যাপারেন্ট পাওয়ার যেটা আছে, এটা কিভাবে করব এটা একটু লিখে রাখেন। ট্রান্সফরমারের প্রাইমারি সাইড হোক আর সেকেন্ডারি সাইড হোক, যেটা হোক না কেন, অ্যাপারেন্ট পাওয়ার আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার সবসময় সেম থাকবে, অ্যাপারেন্ট পাওয়ার সবসময় সেম থাকবে, অ্যাপারেন্ট পাওয়ার সবসময় সেম থাকবে। আচ্ছা, এখন তাহলে এই যে এখানে তাহলে ভি স্কোয়ার হচ্ছে 110 হোল স্কোয়ার ডিভাইড বাই এস হচ্ছে 2.5 ইন্টু 1000, এভাবে করে জেড বেসটা পাইলেন আপনি। এটা হচ্ছে লো ভোল্ট, এই যে প্রাইমারি সাইডের জেড বেসটা, প্রাইমারি সাইডের জেড বেসটা পাইলেন। তাহলে পার ইউনিট কিভাবে বের করবেন? পার ইউনিট হচ্ছে অ্যাকচুয়ালটাকে বেস দ্বারা ভাগ দিয়ে আমরা হচ্ছে পার ইউনিটটা পাবো। এটা হচ্ছে আমরা লো ভোল্টেজ সাইড থেকে যখন আমরা ক্যালকুলেট করতেছিলাম, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড থেকে যখন আমরা ক্যালকুলেট করতেছিলাম। এরপর আমরা এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা আমরা অবশ্যই তাহলে একটা একটু আগে বলছিলাম আমাদের যেই দিক থেকে ক্যালকুলেট করি না কেন আমাদের পার ইউনিট কিন্তু সেম থাকবে, পার ইউনিট কিন্তু একটা সেম থাকবে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো হাই ভোল্টেজ সাইড থেকে অবস্থা কি হয়। সো হাই ভোল্টেজ সাইড থেকে আমাদের হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজটা কত? 440 ভোল্ট, এবং কেভিএটা সবসময় সেম থাকবে, কারণ ট্রান্সফরমার প্রাইমারি সাইডে যে কেভিএ মানে অ্যাপারেন্ট পাওয়ার এবং সেকেন্ডারি সাইডে যে অ্যাপারেন্ট পাওয়ার আছে ওইটা সেম থাকবে। আচ্ছা, এটা হলো। এরপরে প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স কত, না সরি হাই ভোল্টেজ সাইড অথবা সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্সটা কত? সো আমরা এটা জানি না, স্কোয়ার দ্বারা মানে রেশিও দ্বারা গুণ হয় না, যেদিক থেকে থাকাই মনে করেন এই যে লিখতে পারতেছি না। আচ্ছা, আমরা যদি একটু দেখেন, আমরা যদি এদিক থেকে, আমরা যদি এদিক থেকে দেখি, আমরা প্রাইমারি আর সেকেন্ডারি সাইড কনসিডার করবো না, আমরা
এদিক থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে দেখবো। সবসময় চিন্তা করবেন যেদিক থেকে দেখবেন ওইটাকে ধরবেন এ, এটা হচ্ছে এ। আমরা সে কারণে আমাদের উল্টা উল্টা আর কিছু চিন্তা করতে হবে না, যেদিক থেকে দেখবেন ওইটাকে রেশিও হিসেবে ধরবেন। এ মানে কি আসলে যেদিক থেকে দেখবেন V1 ডিভাইড বাই V2, V1 ডিভাইড বাই V2, এটা একের থেকে বেশি হতে পারে কমও হতে পারে। এটা স্টেপ ডাউন হলে একের থেকে কম হবে, স্টেপ আপ হলে একের থেকে বেশি হবে। সরি মানে উল্টাটা হবে, স্টেপ স্টেপ ডাউন হলে একের থেকে বেশি হবে, স্টেপ আপ হলে একের থেকে কম হবে। সো এদিক থেকে যখন দেখতেছেন তখন হচ্ছে জেড প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট হবে যেটা, সেটা হচ্ছে একটু দেখেন, প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইড ইন্টু আর আর। আচ্ছা এটা এখন তাহলে আমরা একটু আসি আমাদের এই যে আমাদের ফিগারের ক্ষেত্রে একটু দেখেন, এই যে কই গেল আবার। আচ্ছা এখন দেখেন এই যে আমরা এখন হাই ভোল্টেজ সাইড থেকে করতেছিলাম, হাই ভোল্টেজ সাইড থেকে রেজিস্ট্যান্স কত এটা বের করব। তো এখানে দেওয়া আছে লো ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্স হচ্ছে 0.06। আচ্ছা তাহলে আমরা একটু দেখেন, আমরা কিন্তু হাই ভোল্টেজ সাইড থেকে দেখব, আমরা হাই ভোল্টেজ সাইড থেকে দেখব, আমরা কিন্তু হাই ভোল্টেজ সাইড থেকে দেখব। সো এদিকে যদি V1 হয়, V1 বা V2 এটা আসলে ইচ্ছা মতো ধরতে পারেন, আর এদিকে হচ্ছে V2। সো আমাদের কিন্তু রেজিস্ট্যান্স দেওয়া আছে এখন লো ভোল্টেজ সাইডে, এদিকে মানে এই পাশে রেজিস্ট্যান্স দেওয়া আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে রেশিওটা কি হবে, V1 ডিভাইড বাই V2। এখানে রেশিওটা 2 হবে, কারণ দেখি 4 হবে রেশিওটা, দূর। আচ্ছা এখানে রেশিওটা 4 হবে, কারণ V1 ডিভাইড বাই V2, অথবা আমরা হাই ভোল্টেজ সাইড থেকে দেখতেছি, সেহেতু হাই ভোল্টেজ সাইডের যে ভোল্টেজ আছে ওইটাকে লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ দিয়ে আমাদের ডিভাইড করে রেশিওটা বের করতে হবে। আচ্ছা এবং এ স্কোয়ার ইন্টু আর, আর এর মান হচ্ছে 0.08। সো আমরা এই যে এটা পাওয়া গেল, তার মানে লো ভোল্টেজ হাই ভোল্টেজ সাইডের সাপেক্ষে রেজিস্ট্যান্সটা কত ওইটা আমরা পাইলাম। এরপরে এখন এখন তাহলে আমরা অ্যাকচুয়ালটাও পেলাম এবং হচ্ছে বেসটাও পাইলাম। অ্যাকচুয়ালটা হচ্ছে এটা আর বেসটা হচ্ছে এটা, কারণ বেস কেমনে, বি স্কোয়ার হচ্ছে 440 হোল স্কোয়ার ডিভাইড বাই এস হচ্ছে 2.5। সো আমরা এখানে যদি পার ইউনিটটা বের করি, একটু দেখেন পার ইউনিটটা হচ্ছে 0.9677.5 ইজ ইকুয়াল টু, এই যে এই পার ইউনিটটা পাওয়া গেল 0.0124। সো আমরা কি দেখলাম, আমরা হচ্ছে দেখলাম একটা ট্রান্সফরমারের যে দিক থেকে নেওয়া হোক না কেন পার ইউনিট সবসময় সেম থাকবে। সো একটু লিখে রাখেন, আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে পার ইউনিট এবং অ্যাপারেন্ট পাওয়ার সবসময় সেম থাকবে।
প্রাইমারি সাইট হোক আর সেকেন্ডারি সাইট হোক। সো আমাদের যদি কোনো জায়গায় যদি আমাদের অনেকগুলো ক্যাসকেডেড ট্রান্সফরমার থাকে এবং সিস্টেমটা যদি আইডিয়াল হয়, একটু খেয়াল করেন, ক্যাসকেডেড ট্রান্সফরমার যদি থাকে এবং সিস্টেমটা যদি আইডিয়াল হয়, তাহলে আপনি যদি যে কোনো একটার এই যে ক্যাসকেডের ট্রান্সফর্ম অনেকগুলো ট্রান্সফরমার মনে করেন লাইনে কানেক্টেড, এর মধ্যে আপনি যদি যে কোনো একটার পার ইউনিট জানতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনি যে কোনো এই ক্যাসকেডেড সিস্টেমের যতগুলো কানেক্টেড ট্রান্সফরমার অথবা ট্রান্সফরমার আছে সবগুলোর কি মানে পার ইউনিট কি ইম্পিডেন্স অথবা রিঅ্যাকট্যান্স আপনি জানতে পারবেন। আমরা এটা একটু এখানে দেখবো আসলে ঘটনাটা কি হয়। আচ্ছা, এগুলো এই ইনফরমেশন গুলো একটু লিখে রাখেন তো, কারণ আমরা এটা একটু লিখেন এখানে, একটু খাতায় লিখে রাখেন, একটু পরে আমি 2 মিনিট টাইম দিলাম, একটু আপনারা লিখেন এই ইনফরমেশন গুলো একটু খাতায় লিখেন।
এই যে তাহলে আমরা একটু শুরু করি আবার। এখানে বলা হচ্ছে একটু দেখেন, এখানে এই যে একটা থ্রি কোন একটা সিঙ্গেল ফেজ ইলেকট্রিক্যাল সিস্টেম, এখানে কিন্তু থ্রি ফেজ না, কোন একটা সিঙ্গেল ফেজ ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, কোন একটা থ্রি ফেজ সিঙ্গেল ফেজ ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই সার্কিটটা একটু দেওয়া আছে। এখানে বলা হচ্ছিল আসলে এই যে এটা হচ্ছে 1 নম্বর সার্কিট অথবা এ, বি এবং সি। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটু আগে যেটা বললাম না, আইডিয়াল থাকলে আমাদের কোন একটা সিস্টেম যদি আইডিয়াল হয় তখন আসলে আমাদের আমাদের একটা একটা লাইনের মধ্যে যতগুলো ক্যাসকেডেড ট্রান্সফরমার থাকুক না কেন, যতগুলো ট্রান্সফরমার কানেক্টেড থাকুক না কেন, আমাদের কিন্তু সবসময় পার ইউনিট সেম হবে, আমাদের সবসময় পার ইউনিট সেম হবে, ওইটাই আমরা দেখবো এখানে। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে বলা হচ্ছে এবং বি, এটা হচ্ছে 10,000 কেভিএ কেভিএ দেওয়া আছে এ এবং বি, এটার অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 10,000 কেভিএ, এবং বি এবং সি এটার অ্যাপারেন্ট পাওয়ারও 10,000 কেভিএ। যদি সেম না থাকতো তাহলে আমরা সেম বানিয়ে নিতাম। আচ্ছা, এটা পরের কথা, যেহেতু এখানে সেম দেওয়া নাই, সো আমরা আসলে আমরা ওইভাবে আগাবো। এবং বলা হচ্ছিল কি এখানে বেস চুজ করা হচ্ছে 10,000 এমবিএ এবং হচ্ছে 138 কেভি। এখন এটা একটু আমাদের একটু দেখতে হবে, এটা একটু আমাদের একটু দেখতে হবে, এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে 300 ওহম দেওয়া আছে, 300 ওহম। এবং অবশ্যই এখানে যেহেতু ট্রান্সফরমার আছে কানেক্টেড, এটা কার সাপেক্ষে রেজিস্টিভ, এটা লোড হিসেবে ওরা কনসিডার করছে, এটা মানে কোন সার্কিটের সাপেক্ষে অথবা কিসের সাপেক্ষে, ওইটা অবশ্যই বলে দেওয়া লাগবে, না হয় কনফিউশন হয়ে যাবে, বলে দেওয়া থাকতে হবে। সো এখানে বলা হচ্ছে আসলে এটা এই যে 3 নম্বর সার্কিট আছে এবং এটা অবশ্যই এই যে এগুলোর সাপেক্ষে মানে বি অথবা এর সাপেক্ষে আপনি হচ্ছে এটা কনসিডার করতে পারেন, এভাবে বলে দেওয়া আছে। এটা যদি বলে না দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা কনফিউশনে পড়তাম, আমরা কিসের সাপেক্ষে, এটা কি মানে প্রাইমারি সাইডের সাপেক্ষে অথবা সেকেন্ডারি সাইডের সাপেক্ষে, ওটা আমরা আহ, ওটা আমরা আসলে বলতে পারতাম না। সো এখন তাহলে আমাদের বলা হচ্ছিল এই যে আমাদের এখন বলা হচ্ছিল আসলে ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকতে বলা হচ্ছিল। এবং এখানে অনেক কিছু ইজি করে দেওয়া হচ্ছে, এটা তো ম্যাগনেটাইজিং কারেন্ট বাদ দিয়ে দেওয়া হচ্ছিল, এবং ট্রান্সফরমারের যে রেজিস্ট্যান্স অথবা লাইন ইম্পিডেন্স যেগুলো আছে ওগুলোকে আমরা নেগলেক্ট করার জন্য বলা হচ্ছিল। তার মানে মোটামুটি আইডিয়াল সিচুয়েশন ধরা হচ্ছিল। আগে আমরা একটু ক্যালকুলেশন করব, আগে আমরা দেখব, একটু দেখেন, আগে আমরা দেখব সার্কিট সি এর মধ্যে মানে এই পাশে থাকা অবস্থায় এটার পার ইউনিটটা কত। আমাদের তো আসলে লোডের পার ইউনিট মোটামুটি বের করতে হবে, আর অন্য দুটা এই যে রিঅ্যাকট্যান্সটা আমরা পরে হিসাব করি। এই যে লোডের পার ইউনিট যেহেতু বের করতে হবে, আমরা আসলে একটু দেখব। আচ্ছা, আরেকটা জিনিস একটু লিখে রাখেন, যদি কোনো জায়গায় রিঅ্যাকট্যান্স পার্সেন্টেজ হিসেবে দেওয়া থাকে, রিঅ্যাকট্যান্স অথবা রেজিস্ট্যান্স যাই পার্সেন্টেজ হিসেবে দেওয়া থাকবে, ওইটা কিন্তু পার ইউনিট হিসেবে দেওয়া থাকবে, ওইটা কিন্তু পার ইউনিট হিসেবে দেওয়া থাকবে। বারবার বলতেছে, ওইটা কিন্তু পার ইউনিট হিসেবে দেওয়া থাকবে, এটা কিন্তু একটা পার ইউনিট হিসেবে দেওয়া আছে। সো এটাকে আপনাকে
পার ইউনিটে নিয়ে যাওয়া লাগবে না, এটা অটোমেটিকলি হচ্ছে পার ইউনিট হিসেবে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে তাহলে আমাদের এই যে সার্কিট সিতে আমাদের পার ইউনিট কত ওইটা বের করতে হবে। সো সার্কিট সি এটা পার ইউনিটটা কত এটা আমরা বের করতে হবে। সো এখানে আমরা পার ইউনিট বের করার জন্য আমাদের তো অ্যাকচুয়ালটা দেওয়া আছে সার্কিট সিতে, কিন্তু আমরা অন্য কোথাও যাইনি এখনো পর্যন্ত, আমাদের অ্যাকচুয়ালটা দেওয়া আছে, তার মানে উপরে হচ্ছে 300 দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমাদের এখানে হচ্ছে বেসটা বের করতে হবে, আমাদের কিন্তু বেসটা বের করতে হবে। এখন কি করব, বেসটার জন্য সব সময় আমরা বেস বের করার জন্য তাহলে একটা লাগবে, কি লাগবে, বেস বের করার জন্য একটা আমাদের অ্যাপারেন্ট পাওয়ার লাগবে, কারণ জেড বেস ইজ ইকুয়াল টু আসলে বি স্কোয়ার বাই এস। তার মানে অ্যাপারেন্ট পাওয়ার আমি বলছিলাম ট্রান্সফরমারের যেটা ধরেন না কেন সবসময় বেস যেটাকে ধরবেন সবসময় ওই বেসের অ্যাপারেন্ট পাওয়ার যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে সেম হবে, ওই অ্যাপারেন্ট পাওয়ারটা সেম হবে। সো আমরা অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে গেলাম। তাহলে এখন হচ্ছে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, এটা আমরা কেমনে বের করব, এটা একটু দেখেন, এটা কিন্তু রেশিও অনুযায়ী ভেরি করবে, এটা কিন্তু রেশিও অনুযায়ী ভেরি করবে, এটা কিন্তু এই ভোল্টেজটা কিন্তু রেশিও অনুযায়ী ভেরি করবে। এই সার্কিটের দিকে একটু তাকাতে হবে, এখানে হচ্ছে এই পাশে হচ্ছে 13.8, এই পাশে হচ্ছে 13.8, আর এক্ষেত্রে হচ্ছে এই দেখেন এই পাশে হচ্ছে 13.8, এটা প্রাইমারি সাইডে, আর সেকেন্ডারি সাইডে দেওয়া আছে হচ্ছে 138, 138। আচ্ছা, এরপরে আবার এই পাশে দেওয়া আছে এই যে সেকেন্ডটা বি থেকে সি, একটু দেখেন এখানে দেওয়া আছে 138, 138, আর এদিকে দেওয়া আছে 69, 69 এটা দেওয়া আছে। এটা দেওয়া না থাকলে আপনার উল্টাভাবে হয়তো বা রেশিও হিসেবে যে কোনো ভাবে এটা দেওয়া থাকবে। সো আমরা কিন্তু এই প্রান্তে বেসটা বের করতে যাচ্ছি, এই প্রান্তের অ্যাকচুয়ালটা জানা আছে, এই প্রান্তের বেসটা কত। আমরা আমরা বলছিলাম এই 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 সার্কিটের মধ্যে যে কোনো জায়গায় অ্যাপারেন্ট পাওয়ার সবসময় সেম। সো আমরা কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে গেলাম, আমাদের এই প্রান্তে ভোল্টেজটা কত। এখন দেখেন যেহেতু বেস ধরা হচ্ছে বি এর ক্ষেত্রে, দেখেন বেসটা কোথায় ধরা হচ্ছিল, বি এর ক্ষেত্রে বেসটা ধরা হচ্ছিল, এখানে বলা হচ্ছিল এই বেসটা হচ্ছে 10,000 কেভিএ এবং হচ্ছে 138 কেভি। সো বি থেকে যখন সি এর দিকে যাব, একটু দেখেন বি থেকে যখন সি এর দিকে যাব তখন কিন্তু বেস হবে, বেস সেম থাকবে, এই যে অ্যাপারেন্ট পাওয়ারের যে বেস ওটা সেম থাকবে, এবং এই যে ভোল্টেজ যেটা আছে এখন দেখেন এই যে এখানে যে এই ভ্যালুটা আছে ওইটা কিন্তু রেশিও অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। সো এক্ষেত্রে হচ্ছে দেখেন এই সি এর ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা হবে 69, এই যে এটা আমি সি লিখি, ডিভাইড বাই এস। এই যে ভিসিটা হবে আসলে 69 কেভি এবং হোল স্কোয়ার, এবং যে আর নিচে হবে অ্যাপারেন্ট মানে যে এসটা হবে এটা হবে 10,000 কেভিএ। সো
একটু দেখেন এখান থেকে আমরা, আমি একটু ইরেজ করি এটা। সো আমরা সি সার্কিটের ক্ষেত্রে আমরা যে অ্যাকচুয়াল যে লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 300 ওহম, এবং আমরা জেড বেসটা পাইলাম কি রকম করে, আমরা জেড বেসটা পাইলাম হচ্ছে আমাদের যে বেস কেভিএ থাকবে, এটা কিন্তু যে কোনো জায়গায় একটা সার্কিটের মধ্যে বেস কেভিএ যে কোনো জায়গায় সমান হবে, এবং ভোল্টেজটা হচ্ছে তার রেশিও অনুযায়ী চেঞ্জ হবে। সো এখানে একটু দেখেন বেস কেভিএটা আমরা ধরে নিচ্ছিলাম বি সার্কিটের ক্ষেত্রে, এক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 10,000 কেভিএ এবং ভোল্টেজটা হচ্ছে 138 কেভি। সো অ্যাপারেন্ট পাওয়ার সি সার্কিটের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 10,000 কেভি হবে, এবং ভোল্টেজটা হবে 69 ভোল্টেজ, কারণ ওই রেশিও অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এদিকে যদি 138 কেভি হয়, আর যেহেতু 2:1 অনুপাতে আছে, সো সি সাইডে হবে 69 কেভি। একটু আমরা এটা এখন কিভাবে করছে দেখি ওরা। এই দেখেন এই 69 হোল স্কোয়ার ডিভাইড বাই 10,000, ওই যে 69 ডিভাইড বাই হোল স্কোয়ার, এটা হচ্ছে আপনি কেবিতে নিয়ে গিয়ে আসলে ওইভাবে ক্যালকুলেশনটা করছে। এটা ওদের ক্যালকুলেশন দরকার নেই, কিন্তু আমাদের বেসিকটা হচ্ছে 69 কেভি আছে উপরে, আর নিচে হচ্ছে 10,000 কেভি আছে। এখান থেকে তাহলে আমরা বেস ইম্পিডেন্সটা পাইলাম, এবং যেহেতু অ্যাকচুয়াল ইম্পিডেন্স হচ্ছে 300, এবং বেস ইম্পিডেন্স হচ্ছে 476, সো হচ্ছে পার ইউনিট হচ্ছে 0.63। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর সার্কিটের ক্ষেত্রে, মানে সার্কিটটাকে যখন এই যে এখানে কনসিডার করা হচ্ছিল, মানে সি সার্কিটের ক্ষেত্রে। এখন একই জিনিস যদি আমরা বি সার্কিটের ক্ষেত্রে কম্পেয়ার করি, মানে আমরা জানি পার ইউনিট কিন্তু একে আসা উচিত, আমরা জানি পার ইউনিট কিন্তু একে আসা উচিত। যদি আমরা বি সার্কিটের ক্ষেত্রে কনসিডার করি, এখন দেখেন বি সার্কিটের ক্ষেত্রে কনসিডার করলে, বি সার্কিটের ক্ষেত্রে আমাদের বেস কোয়ান্টিটি গুলো কিরকম, যেহেতু এখানে দেওয়াই আছে, সো আমাদের আর কষ্ট করার দরকার নেই। এখানে বেস কেভিএটা 10,000 কেভিএ এবং হচ্ছে 138 কেভি, এটা দেওয়া আছে বি সার্কিটের ক্ষেত্রে। সো বি সার্কিটের ক্ষেত্রে আরেকটা জিনিস, তার মানে এখান থেকে আমরা জেড বেসটা বের করতে পারবো। এবং বি সার্কিটের ক্ষেত্রে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে মানে এই যে লোডের যে রেজিস্ট্যান্স এটা 300, এটা বি সার্কিটের সাপেক্ষে দেখলে কি হবে। আমি বলছিলাম যেদিক থেকে দেখবেন, দেখেন এদিক থেকে যদি দেখেন, বি সার্কিট থেকে যদি এই লোডটাকে দেখেন, সো এক্ষেত্রে হচ্ছে রেশিওটা হচ্ছে 2:1। সো যেহেতু হাই ভোল্টেজ সাইড থেকে দেখতেছেন, সো টু টু হোল স্কোয়ার ইন্টু 300, এটা 1200-এর মতো হবে। এটা হবে 1200-এর মতো। এই যে এখানে 1200-এর মতো হচ্ছে আমার, এটা হচ্ছে অ্যাকচুয়ালটা। আমরা বেসটা কেমনে পাবো? বেস হচ্ছে 138 কেভি হোল স্কোয়ার ডিভাইড বাই 10,000 কেভি। এখানে কিভাবে লেখছে ওটা দেখার দরকার নেই, আপনারা হচ্ছে সবগুলোকে আপনারা একই ইউনিটে নিয়ে যাবেন। আচ্ছা, সো হচ্ছে পার ইউনিট হচ্ছে
আমরা এই যে 1200-কে 1900 দ্বারা ডিভাইড করব, তাহলে পার ইউনিট পাওয়া যাবে। আচ্ছা, এখন তাহলে আবারও একটু আসেন, আমরা একই জিনিসটা আমরা এই এ সার্কিটের ক্ষেত্রে পার ইউনিট কিরকম হয় এটা আমরা দেখব। আমরা প্রথমে দেখলাম সি সার্কিটের ক্ষেত্রে পার ইউনিট আসা হচ্ছে 0.63, বি সার্কিটের ক্ষেত্রেও 0.63, তার মানে এ সার্কিটের ক্ষেত্রে একই আসা উচিত। সো এ সার্কিটের ক্ষেত্রে আমাদের বেসটা কত? এ সার্কিটের ক্ষেত্রে আমাদের বেসটা হচ্ছে 10,000 কেভিএ, এবং একটু দেখেন এই যে এ সার্কিটের ক্ষেত্রে এদিকে হচ্ছে কেভিএটা সেম থাকবে 10,000 কেভিএ, এবং এদিকে বেস ভোল্টেজটা হবে এই রেশিও অনুযায়ী। এদিকে 10 হলে পাচ্ছিলাম আমরা 138 কেভি, সো 1 হলে 13.8 কেভি। সো এখানে বেস ইম্পিডেন্সটা আমরা 19 ওহম পাচ্ছিলাম একই রকম ভাবে 13.8 কেভি হোল স্কয়ার ডিভাইড বাই এই যে 100 এমবি আর কি, এবার করলে আমরা হচ্ছে 19 ওহমের মতো পাচ্ছিলাম। এখন তাহলে আমরা হচ্ছে বেস ইম্পিডেন্সটা পাইলাম। এরপরে দেখেন এরপরে আমরা এদিক থেকে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা দেখব। সো ক্রমাগত এদিকে আগাবো। আমরা এখন দেখব এদিক থেকে এই রেজিস্ট্যান্সটা কত। এদিক থেকে আমরা এই রেজিস্ট্যান্সটা কত আমরা ওইটা দেখব। সো এদিক থেকে যখন প্রথমে হচ্ছে সি থেকে বি তে যখন আসবো তখন হচ্ছে এটা হচ্ছে 1200 হয়ে যায়, এটা তখন 1200 হয়ে যায়। এরপর হচ্ছে বি থেকে আমরা যখন এতে আসবো একটু দেখেন, এটা তখন আসলে 100 দ্বারা ভাগ হবে, কারণ এখানে এ রেশিও হচ্ছে 1/10। আমি বলছিলাম এ কিন্তু এক থেকে বেশিও হতে পারে, এক থেকে কমই হতে পারে। এখানে এ রেশিও হচ্ছে 1/10। সো যখন এ সাপেক্ষে নেব তখন আসলে 1/100 ইন্টু 1200, মানে 12 হবে আর কি, 12। সো আমরা এই যে এস সার্কিটের সাপেক্ষে আমরা যে লোড ইম্পিডেন্সটা পাইলাম সেটা হচ্ছে 12 ওহম। এটা হচ্ছে 12 ওহম। সো আমরা এখান থেকে পার ইউনিট যদি ইম্পিডেন্স নিয়ে নিই তাহলে 12/19 ওহম। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ক্যাসকেডেড সিস্টেমে আমাদের ট্রান্সফরমারের অনেকগুলো ক্যাসকেডেড মানে অনেকগুলো ট্রান্সফরমার কানেক্টেড। এই অনেকগুলো ট্রান্সফরমার এরকম কোন একটা সিস্টেমে আমরা যদি পার ইউনিটটা নিই তাহলে প্রতিটা সার্কিটে পার ইউনিট হচ্ছে সেম হবে। প্রতিটা সার্কিটে পার ইউনিট হচ্ছে সেম হবে। বারবার বলতেছি প্রতিটা সার্কিটে পার ইউনিট হচ্ছে সেম হবে। প্রতিটা সার্কিটে পার ইউনিট হচ্ছে সেম হবে। এখানে আরেকটা জিনিস এখনো কিন্তু আমরা মানে ম্যাথটা সলভ করি নাই পুরোপুরি, সেটা হচ্ছে একটু দেখেন আমাদের আসলে যে অনলাইন ডায়াগ্রাম যেটা হবে এটা আসলে এরকম। সেটা হবে এই যে দুইটা রিঅ্যাকট্যান্স থাকবে, সাথে এদিকে হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে। এটা হবে অনলাইন ডায়াগ্রাম এটা।
সো এটার ক্ষেত্রে আমরা পার ইউনিট হচ্ছে 0.63 পাইলাম, 0.63। আচ্ছা, আর একটু দেখেন 13.8 থেকে 138, এখানে পার ইউনিট রিঅ্যাকটেন্স হচ্ছে 10%। সো আমরা কিছুক্ষণ আগে জানলাম কি, যদি ডিরেক্টলি পার ইউনিট দেওয়া থাকে, ডিরেক্টলি যদি পার ইউনিট দেওয়া থাকে, তার মানে এই পার ইউনিট কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। এই পার ইউনিট কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। আপনার ভোল্টেজ চেঞ্জ হোক, এটা হোক ওইটা হোক, কোনো সময় আসলে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড অথবা সেকেন্ডারি সাইডে পার ইউনিট কিন্তু সেম থাকবে। এটা যেহেতু ডিরেক্টলি দেওয়া আছে, সো এবং সেই অনুযায়ী বেসটা দেওয়া আছে, কিন্তু একটু দেখেন সেই অনুযায়ী বেসটা দেওয়া আছে, আমাদের কিন্তু বেসটা সেই অনুযায়ী দেওয়া আছে। সো এটা হচ্ছে পার ইউনিটের কোনো চেঞ্জ হবে না। সো এটা হবে আসলে 10% মানে যে 0.1। আর এটা হবে যে 0.08, 0.08। এটা এটা হচ্ছে এখানে অতটুকু দেখেন, এটা বই আছে ডিরেক্টলি, ওই ম্যাথগুলো একটু দেখবেন অতটুকু পর্যন্ত। আচ্ছা, এখন আসলে আমরা এখন কি দেখলাম, এটার একটা গুরুত্ব আছে, এটা কেন আসলে আমরা করলাম সেটা হচ্ছে, আমরা যদি আসলে এখানে তো দুইটা ট্রান্সফরমার দেখানো, এখানে মনে করেন একটা লাইনের মধ্যে অনেকগুলো ট্রান্সফরমার আছে, মনে করেন 10টা ট্রান্সফরমার আছে। সো আমরা কিন্তু খুব সহজে যে কোনো জায়গায় যদি পার ইউনিট মানে পার ইউনিট আমাদের রিঅ্যাকটেন্স জানা থাকে এবং বেসটা জানা থাকে, বারবার বলছি পার ইউনিট রিঅ্যাকটেন্স এবং বেস যদি জানা থাকে, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো ট্রান্সফরমারের আমরা যে কোনো লাইনের আমরা কিন্তু এটা বের করতে পারবো। আমরা হচ্ছে ইম্পিডেন্সটা বের করতে, অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা কত এটা কিন্তু বের করা যাবে যে কোনো মুহূর্তে যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে। মনে করেন আমাদের হচ্ছে এই যে এটার ক্ষেত্রে বলা হচ্ছিল কোন একটা সার্কিটের ক্ষেত্রে, মনে করেন সি নম্বরের সার্কিটের ক্ষেত্রে আমরা জানি 0.63, 0.63 সি নম্বর সার্কিটের ক্ষেত্রে, হ্যাঁ, পার ইউনিট। আমরা কি জানি একটা সার্কিটের মধ্যে পার ইউনিট হচ্ছে, এই যে ট্রান্সফরমার যুক্ত কানেক্টেড সার্কিটের ক্ষেত্রে পার ইউনিট কিন্তু সব সময় সেম। সো এক নম্বর সার্কিটের ক্ষেত্রে পার ইউনিট হচ্ছে 0.63। যেহেতু বেস দেওয়া আছে এখানে, এটা কিন্তু পার ইউনিট, যেহেতু বেস দেওয়া আছে, বেস কত দেওয়া আছে এটা। সো এটার ক্ষেত্রে আমরা জানি সবসময় কেভিএটা সেম থাকবে এবং ভোল্টেজ রেশিওটা ওই যে টার্ন রেশিও অনুযায়ী চেঞ্জ হবে। সো এদিকে তো 138, তার মানে এদিকে হবে 13.8। সো এখান থেকে আমরা তাহলে জেড বেসটা পেয়ে যাব। সো জেড বেস জানা আছে, পার ইউনিট জানা আছে, সো আমরা ওইখান থেকে তার মানে জেড অ্যাকচুয়ালটা আমরা জানতে পারবো। এখন যদি এরকম যদি 100টা কানেক্টেড থাকে কোনো একটা লাইনে, সো আমাদের যদি কোনো একটা মানে যে কোনো একটা ট্রান্সফরমার যদি পার ইউনিট জানা থাকে, সো আমরা ওইটার সাহায্য নিয়ে এবং পার ইউনিট জানা থাকে এবং কার সাপেক্ষে কোন বেসের সাপেক্ষে ওইটাও জানা থাকতে হবে। পার ইউনিট জানা থাকে, পার ইউনিট ইম্পিডেন্স অথবা রিঅ্যাকটেন্স যদি জানা থাকে এবং ওইটার কোন বেসের সাপেক্ষে জানা আছে ওইটা যদি জানা থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে এই যে অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা কত ওইটা আমরা কিন্তু বের করতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো আমরা তাহলে এখন একটা একটা সুবিধা কি, অনেক সময় জিজ্ঞেস করে আসলে পার ইউনিট যে ইউজ করতেছে এটার সুবিধা কি অসুবিধা কি। আসলে কোনো অসুবিধা নেই, সুবিধাই এই যে একটু আগে যেটা বললাম, কোনো একটা ট্রান্সফরমার এক পাশে যদি পার ইউনিট ক্যালকুলেশন করেন, তাহলে অন্য পাশে পার ইউনিটের ক্যালকুলেশন করার আর দরকার পড়ে না।
এবং এক পাশে যদি পার ইউনিট ক্যালকুলেশন করেন তাহলে অন্য পাশে পার ইউনিট ক্যালকুলেশন করার কোনো দরকার পড়ে না। এবং হচ্ছে বিভিন্ন যে নেম প্লেট যেগুলো আছে, যে বিভিন্ন হচ্ছে আপনি যদি ট্রান্সফরমার নেম প্লেট দেখেন অথবা বিভিন্ন জেনারেটর অথবা সিনক্রোনাস মোটর জেনারেটর যাই দেখেন না কেন, ওখানে কিন্তু পার ইউনিট ভ্যালু দেওয়া থাকে, পার ইউনিট ভ্যালু দেওয়া থাকে। এখন হচ্ছে কোন কোন সিস্টেমে কত বেজে লাগানো হবে ওই অনুপাতে ক্যালকুলেট করে ওইটার কিন্তু ওই ওইটার উপর বেস করে মানে কোন সিস্টেমে লাগানো হবে ওই সিস্টেমে তো একটা অ্যাপারেন্ট পাওয়ার আছে এবং একটা ভোল্টেজ আছে। সো ওই অনুপাতে তার হচ্ছে ইম্পিডেন্স কত ওইটা ক্যালকুলেশন করা হয়। এবং আরেকটা জিনিস দেখলাম, ট্রান্সফরমারের একটা পার ইউনিট যদি মানে কোন এক সাইডে যে পার ইউনিট হবে বাই ডিফল্ট অন্য সাইডেও একই পার ইউনিট হবে। তো আমরা খুব সহজে কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা খুব সহজে কোনো একটা সাইডে যদি পার ইউনিট জানতে পারি তাহলে অন্য অন্য সাইডের পার ইউনিট যেহেতু সমান হবে, সো অন্য সাইডেরও পার ইউনিট জানতে পারবো এবং অন্য সাইডের পার ইউনিট জানতে পারলে আমরা খুব সহজে তার অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা জানতে পারবো। আমাদের কিন্তু ক্যালকুলেশন অনেক কমে যাবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম মানে যদি পার ইউনিট ক্যালকুলেশন হিসাব না করা হতো তাহলে মনে করেন 100টা ট্রান্সফরমার কানেক্টেড, হ্যাঁ 100টা ট্রান্সফরমার কানেক্টেড। এখন যদি পার ইউনিট যদি হিসাব না করা হয় তাহলে 100টা ট্রান্সফরমার যে এগুলো যে কানেক্টেড ওইটা কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু প্রতিটা দরে দরে হিসাব করা লাগতো, মানে প্রতিটা স্কোয়ার গুণ দিয়ে ভাগ দিয়ে পার যেটা হোক ওইভাবে দরে দরে হিসাব করা লাগতো। এখন কিন্তু যেহেতু পার ইউনিট আছে তো আমরা খুব সহজে হিসাব করতে পারবো। সো মেইন সুবিধা হচ্ছে এটা আসলে ক্যালকুলেশনের জন্য, আর কিচ্ছু না। এটা আসলে আমাদের মেইনলি ক্যালকুলেশনটাকে অনেক ইজি করে দেয়, ক্যালকুলেশনটাকে অনেক ইজি করে দেয়। আর এই যারা যারা এক্সাম রুল লিখেন নাই নামের পাশে একটু লিখে রাখেন তো, তাহলে অ্যাটেন্ডেন্স দিতে সুবিধা হবে। মাসুদ বিন আলী, হুমায়ুন, আচ্ছা আমরা তো রিয়েট। আরমান রহমান নামের পাশে এটা একটু লিখে রাখেন। একটু ব্রেক নিয়ে আমি হচ্ছে 5 মিনিট পরে আসতেছি একটু। হ্যাঁ একটু ব্রেক নিয়ে আমরা 5 মিনিট পরে আসবো।